বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন ইপিও এম শাহজাহান আলী গোলদার MFF www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু স্মার্ট স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম, মতিঝিল, ঢাকা হতে অনুষ্ঠান ভিউইং এবং প্রচারিত হচ্ছে। NSTVর ডেইলি ভিউজ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ। আজ আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজের সমাপনী উপলক্ষে যে ভাষণ রিড আউট করব, আমি এম শাহজাহান আলী গোলদার MFF EPO দি ডেইলি নিউজ স্টার, অষ্টম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র, ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com, IPTV, newsstar.tv, ডেডিকেটেড ইমেল b21@gmail.com, newsstar3@gmail.com। আরেকটি বিশেষ যে অনুষ্ঠান দিয়েছেন আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 8 নম্বর সেক্টরের বনগা বেনাপোল ওয়ারফিল্ডের MFF ওয়ারফিল্ড ওরিয়র এম শাহজাহান আলী গোলদার 6 জুন 1971 কেমন কেটেছে সেইটাই সংক্ষেপ আকারে বলবো। সকল অনুষ্ঠানই এখানে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশের 11টি পোস্টের 12টি পয়েন্টে সিয়ান্ডে প্রেজেন্ট ব্যবসাটা 1988 সাল থেকে করে আসছে। আমি বেনাপোল বাত্রা নামক সংবাদপত্রের মাধ্যমে আমার সাংবাদিকতার শুরু, অর্থাৎ আজ আমার সাংবাদিকতার 37 বছর পেরিয়ে 38 বর্ষে বেনাপোল বাত্রার মাধ্যমে শুরু, অতবার দৈনিক ঝিনাইদা, সাপ্তাহিক বাংলার 21, বর্তমানে অষ্টম ওয়েজবোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র। এছাড়াও দৈনিক সবার আগে সাপ্তাহিক 21, সাপ্তাহিক বাংলার 21, উইকলি যশোর টাইমস। এছাড়াও সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ কাস্টম এজেন্ট, মানবাধিকার সোসাইটি, এই সংগঠনগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে আসছে। এছাড়াও গোলদারবাড়ি জামে মসজিদ, হলিকার্গো এক্সপ্রেস, হাই কেয়ার সার্ভিসেস, মির এক্সপ্রেস লিমিটেড, এই প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে থাকে। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018, বইটিতে ICT অ্যাক্ট এই যে 2018 সন্নিবেশিত, বইটি আমারই লেখা। এটা আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ। ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব বইটিতে কিছু কথা লিখেছেন। ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর IT বিষয়ক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন ডক্টর M A ওয়াজেদ মিয়া। আমি এম শাহজাহান আলী গোলদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের বর্তমান সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী, যিনি 32 ধানমন্ডি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সভাপতি এবং এই যে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের উপর এই যে কোভিড চলাকালীন মুজিব শতবর্ষ উপলক্ষে 140টি প্রোগ্রাম, মুক্তিযুদ্ধের 9 মাসের
9টি প্রোগ্রাম, এছাড়াও আর কি আমাদের যে অনুষ্ঠানগুলো এই রকমভাবে 20,087 মিনিটের উইন্ডো প্রিন্ট, যেটা লাইভ স্ট্রিমে ফেসবুকে এবং পরবর্তীতে ইউটিউবে আপলোড দেওয়া হয়। আমাদের ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ইপিও এডিটর পাবলিশার ওনার আমি এম শাহজাহান আলী গোলদার, MFF মাইনর ফ্রিডম ফাইটার। 1971 সালের বনগাঁ বেনাপোল রণাঙ্গনের 265 দিনেরই যোদ্ধা। আমার ওই যুদ্ধের সময় গাছে উঠে পাকিস্তানিদের খান সেনাদের জিপ গাড়ি গোলাগুলির স্থান দেখে রিপোর্ট করার সময় গাছে চড়ি, ওই গাছে আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, তখন থেকেই আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। বাম কানে আমি শুনি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিন্তা ভাবনা বা ঘোষণা আছে, যারা আবেদন করেছে মুক্তিযোদ্ধা হতে পারে নাই এবং যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে যাতে করে মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধন দেওয়া হয়, সেইভাবেই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF 1971 সালের রণাঙ্গনের 65 দিনেরই যোদ্ধা। আমি আমার এই ভারতীয় মুক্তিযুদ্ধের সনদটি নিয়ে এসেছি। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সেজে ভাই শাহাদত হোসেন লালও মুক্তিযোদ্ধা ছিলেন। এই সনদ সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটি কনভে বা পরামর্শটা নিয়ে যারা মুক্তিযোদ্ধা হতে পারে নাই এবং মাইনর ছিল, তা যাতে করে মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধিত করা হয়, NSTV টেবিল থেকে উপস্থাপনা করলাম মাত্র। আজ শুরুতেই যে অনুষ্ঠান ডেইলি ভিউজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ, 11তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর 365 দিনের কথাবার্তাটি আমি রিড আউট করি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথাবার্তা বলে থাকেন 7 জানুয়ারি পরবর্তী আজ 6 জুন 2024, এই 5 মাসে মাননীয় যে প্রধানমন্ত্রী বিশেষ বিশেষ কথা বলেছেন, আজকে তার 55তম পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিড আউট করছি আমি এম শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মাইনর ফ্রিডম ফাইটার। যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। মাওয়াই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী পদ্মা সেতু দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে, বাংলাদেশকে এখন বিশ্ববাসী সমীহ করে চলে। গ্যাস বিক্রির মুসলেকা দেয়নি বলে 2001 সালে ক্ষমতায় আসতে পারিনি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেইলি ভিউজ www.dailynewsstar.com, newsstar.tv। আজকে ডেইলি ভিউজ সংবাদপত্র দুইটি। দি ডেইলি নিউজ স্টার 8ম এসবর্ডভুক্ত সংবাদপত্র, দৈনিক সবার আগে, দৈনিক ইত্তেফাক। 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার। লেবার 412, কনজারভেটিভ পেয়েছে 121 আসন। 200 বছরের মধ্যে খারাপ ফল রক্ষণশীলদের। ফিলিস্তিনপন্থী 5 প্রার্থীর জয়ে উল্লাস। চলতি মাসের শেষ ভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা, দেশ জুড়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি কমিউনিটি আমাকে সমর্থন করে, টিউলিপ সিদ্দিক। মানুষের সেবায় সে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে, শেখ রেহানা। বাংলাদেশি বংশ উদ্ভূত 4 প্রার্থীর বাজিমাত। নেপালে পতনের পথে প্রচণ্ডের সরকার। বেবি চকে দুর্নীতির ছক, ভুয়া প্রশিক্ষণেও ভাতা। খেলতে খেলতে চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বরিশাল শহর রক্ষা বাঁধের একাধিক স্থানে ধস, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি কমানোর দাবিতে মানববন্ধন।
যশোরে 1 কোটি খেজুরের বীজ বপন করবে প্রশাসন। আমার বাড়িটা যশোর জেলার বেনাপোল সিটির গোলদাস সিটিতে। আমাদের যশোরের এই যে খেজুরের এবং খেজুরের গুড়ের ঐতিহ্যটা হারিয়ে যেতে বসেছিল। যশোরে 1 কোটি খেজুরের বীজ বপন করলে অনেকটাই আর কি ঐতিহ্য ফিরে পাওয়া যাবে। তবে এই 1 কোটিতেই হবে না, আরো অনেক গাছ লাগাইতে হবে। এটা কি এই কাগজপত্রে খবরের মাধ্যমেই থাকবে নাকি সেইটাই এখন দেখার বিষয়। চট্টগ্রামে 3 পুলিশ সহ 5 জনের বিরুদ্ধে মামলা। রাজশাহীতে র্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। শেখ হাসিনা সংকটেও অকুতোভয়ে এগিয়ে যান ওবায়দুল কাদের। কোটা প্রথা বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি কাল আবার শুরু। কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, সবজি সবই চড়া। সংখ্যালঘুদের সম্পত্তি যারা হাতিয়ে নেয় তাদের হাত থেকে সুরক্ষা দিতে হবে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা দ্বিতীয় ধাপের বিচার চলছে হাইকোর্টে। তিস্তা ব্যারেজের বাদে ধস, দেখা নেই পাউবর। সম্ভাবনার বাসশিল্প অতি সংকটে। গ্যালারি কায়ায় 20 বছর পূর্তিতে 35 শিল্পীর প্রদর্শনী। দিনাজপুরে বাস ট্রাকের সংঘর্ষে 6 জন নিহত। বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত আরো 6, আহত 43। অনেকদিন এই দুর্ঘটনাটা খবরের আদলে দেখি নাই। মানুষজন মারা গেলে দুর্ঘটনায় আসলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এখান থেকে এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে অন্তত একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এনএসটিভি নিয়মিতভাবে 1987 সাল থেকে গণতন্ত্র এবং নিয়মতান্ত্রিক আর কি রাষ্ট্রপতির এসআরও এবং এই মন্ত্রণালয় ভিত্তিক বিধি পরিপালন সাপেক্ষে নিয়মতান্ত্রিকভাবে পদোন্নতি এর ওপরেই 1987 সাল থেকে আমি শাহজাহান আলী গোলদার কাজ করে যাচ্ছি। 1987 সালে তখন সামরিক সরকার চলমান ডেমোক্রেটিক বাংলাদেশ নামক আমি গণতন্ত্র গবেষণামূলক একটি সংগঠন প্রতিষ্ঠা করি, যার উপর 2001 সাল হতে একাধিকবার ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, অলিখিত সংবিধানের দেশ ভারত, চাইনা, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ একাধিক দেশ এবং সার্ক কান্ট্রি সহ আরো অনেক দেশ আমি এই যে গণতন্ত্র চর্চা করতে যেয়ে গবেষণা করতে যেয়ে যেটা আমি পেয়েছি আর কি, যে সৌদি আরবটা এখনো যেভাবে পরিচালিত হয় বঙ্গবন্ধুর বাকশালটা ক্রিয়েট করেছিলেন ওই সৌদি আরবের মতো করেই, অর্থাৎ সৌদি আরবের গ্র্যান্ড প্রিন্স কিন্তু এখন প্রধানমন্ত্রী। যেমনটা 1972 সালে 72-75 সরকার চলাকালীন বঙ্গবন্ধু প্রথম সরকার প্রধান, এরপরে বাকশাল চেয়ারম্যান, তারপরে আবারও 1974 সালে ফেব্রুয়ারি মাসে ওই রাষ্ট্রপতি নির্বাচিত হন। 15ই আগস্ট সপরিবারে শহীদ হন সেই বঙ্গবন্ধুর ডাকে। 7ই মার্চ 1971 এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মাইনর ফ্রিডম ফাইটার, MFF এম শাহজাহান আলী গোলদার। বনগাঁ বেনাপোল যে রণাঙ্গন 3 কিলোমিটার বেষ্টিত, যার নিচে 4.5 শতের মতো বাংকার ছিল, 4.5 শত ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল হাকন নদী এবং 26 নম্বর পিলারের মাঝখান দিয়ে যে জীবন গাছের নিচ দিয়ে রাস্তাটা ছিল, ওই জমিটি আমার নানার ছিল, এখন আমাদের। আমি সেই 265 দিনেরই যোদ্ধা। এই রকমই একটা দিনে গাছে উঠে আর কি ওই যে পাক বাহিনীর জিপ গাড়ি, রাজাকারদের অভয় আশ্রম এবং যেখান থেকে আর কি পাকিস্তান পোষণ হতে ইন্ডিয়ান বর্ডারের দিকে, সীমান্তের দিকে, ওই রণাঙ্গনের দিকে আর কি পাকিস্তানিরা এই মোটরের গোলা ছুড়তেন, গোলাগুলি করতেন। এইটা দেখার জন্যই গাছে উঠি। তখন প্রচন্ড শব্দে আমার মাথার ওপর দিয়ে যখন মোটরের গোলা যায় আমি বেহুশ হয়ে
ওই গাছে বেঁধেছিলাম। 2 ঘন্টা পর যখন আমার সঙ্গী সাথীরা, আমার তো একটা গ্রুপ ছিল, আমরা এই বাচ্চা মুক্তিযোদ্ধাদের গ্রুপ, এরা যখন ফিরে যায় আমার মা জিজ্ঞাসা করে, আমরা ওই যে ভারতীয় নিবন্ধিত আর কি 1971 সালের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিবন্ধিত শরণার্থী শিবিরের নিবন্ধিত আমি বাচ্চা মুক্তিযোদ্ধা। আমার বাবা মরহুম হাজী মধু গোলদারও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, এটি আমাদের মুক্তিযুদ্ধের সনদ। তো ওই তখন আর কি যখন আমার সঙ্গী সাথীদেরকে আমার মা জিজ্ঞাসা করে, আমরা তো রাত্রে বেলায় থাকতাম ওইতে জয়ন্তীপুর রিফিউজি ক্যাম্পে। এরপরে ওয়ারফিল্ডটা ছিল ফ্রি জোন। আগস্ট 1971 আমাদের যশোর জেলাটা স্বাধীন হয়। তো 7 ডিসেম্বর 1971 যশোর জেলা স্বাধীন হয়। এই যে আগস্ট মাস হতে রণাঙ্গন সহ ওয়ারফিল্ড এরিয়াটা মুক্ত অঞ্চল হয়। আমরা ওই মুক্ত অঞ্চল ক্রস করে বাংলাদেশের দিকে এসে আমরা এই যে খোঁজ খবর নিতাম। তখন আমার মা জিজ্ঞাসা করে সঙ্গী সাথীদের সাজান কোথায়, তখন ওরা বলে আমরা তো এই যে বোম ফাটার পরে একসাথেই চলে এসেছি। তখন আমার মা, আমার এই যে মামা এবং আসগার আলী এবং আমার যে কাশেম মোল্লা আর কি, এদেরকে দিয়ে তখন ওই এরা গাছে উঠে আসগার আলী মামু গামছা দিয়ে পিঠের সাথে আমাকে বেঁধে নামায়। এই যে শব্দ দূষণে অজ্ঞান হলে একমাত্রই চিকিৎসা জলথেরাপি বা ওয়াটার থেরাপি, যেটা আমাদেরকে মুক্তিযুদ্ধের ক্যাম্পে 2টা ট্রেনিং আমাদেরকে দিয়েছিল। যখন কেউ এইরকম বেহুশটা হবে, আহত হবে, তখন আর কি তাদের একমাত্রই চিকিৎসা জলথেরাপি। আর যদি সঙ্গী সাথীদের কেউ দেখা গেল যে আহত হয়েছে, পড়ে গেছে, ব্লিডিং হচ্ছে বা মারা গেছে, তখন তাকে ওই যে মুক্তিযুদ্ধের যে গ্র্যান্ড স্যালুট সেইটা দিয়ে সেখান থেকে নিরাপদ স্থানে নিজেকে সরিয়ে আনতে হবে। পরবর্তীতে চেষ্টা করতে হবে ওই সঙ্গীকে রিকভারি করার, অথবা নিরাপদ স্থানে চলে আসতে হবে। সেইটা ছিল কি, জয় বাংলা, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বীর মুক্তিযোদ্ধা, এই যে রণাঙ্গনে শহীদ, স্যালুট আপনাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইরকম ট্রেনিংটা কিন্তু আমরা ওই সেই মুক্তিযুদ্ধের ক্যাম্পের থেকেই শিখেছি। এটা ছিল স্পিড দেওয়ার জন্য, গিয়ার আপ করার জন্য, যাতে সঙ্গী সাথী হারিয়ে যাওয়ার পরে, আহত হওয়ার পরে, নিহত হওয়ার পরে ভয় ভীতু সন্ত্রস্ত না হয়, এইটাই মানসিকভাবে আর কি এই গিয়ার আপ করা হইতো। তো সেই আমি 2 ঘন্টা কাল আমাকে পানি ঢালার পরে আমি যখন হুঁশে আসি, দেখি আমার মা সহ শতাধিক মানুষজন কাটাকাটি করছে। তখন আর এরপরে আমার মা অনেকবার আমাকে বলেছে, এই বাবারে তুই ওই যুদ্ধের ময়দানে যাস না, মুক্তিযুদ্ধে যাস না, তুই আর বাঁচবি না, তুই মরবি। কে কার কথা শোনে। পরে একদিন মা পরিশেষে বললেন যে যা, তোরে আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, দেশটা নিয়ে আসিস। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে আমি প্রোগ্রাম করছি, জোরে কথা বলছি, এটা তো সার্বক্ষণিক পেইন করে। আমার এই বাম কানটাই আমি শুনি না। 1971 সালের সেই জুন মাস থেকে অদ্যবধি আর কি। এটা এই যে গত মাসে সিএমএইসে আমার চিকিৎসাটা তো হয় মিলিটারিদের হাসপাতাল সিএমএইসে। মিলিটারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার সূত্রটা হলো আমার জামাই ছেলে, এই যে র্যাবের কর্মকর্তা, চট্টগ্রাম র্যাব সাথে কর্মরত মেজর জাহিদুল ইসলাম, এবং আমার মেয়েটা আর কি সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া গোলদার। তো এদের সবাই সিএমএইসে চিকিৎসাটা পাই। আমার যখন চোখের চিকিৎসা চলাকালীন আমি 10টা ইনজেকশন নিয়েছি, এখনো আরো নিতে হবে। টাকার অভাবে আমি গত মাসে চিকিৎসাটা, ইনজেকশনটা নিতে পারি নাই। কেউ যদি আমাকে দান ধান করেন আমি তাহলে গ্রহণ করতে পারি। এরপরে আমার যে সমস্যা হলো, কানে আমি শুনি না, পেইন করে। তখন আর কি সিএমএইচ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে বলে দেওয়া হয়েছে, আপনার কানের ভিতরের ডিভাইস নষ্ট হয়ে গেছে, এটা আর ঠিক হবে না। যখন পেইন করবে, ব্যথা করবে, আপনি ওই পেইন কিলারটা খাবেন, আর এই কানটাই আপনি আর শুনবেন না। এটা 2 মাস আগের কথা। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এইটাই হচ্ছে আমার সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, আমি একমাত্র জলজান্ত জীবন্ত আর কি মুক্তিযুদ্ধের 265 দিনেরই যোদ্ধা, যেটা বনগা বেনাপোল একমাত্র রণাঙ্গনের একমাত্রই আর কি। আমি ওখানে, আমরা যারা প্রায় ছোট বড় দিয়ে 10,000-এর মতো ওয়ারফিল্ডের যারা যোদ্ধা ছিলাম,
তার ভিতরে আমার জানা মতে আর কি এই যে সনদধারী এইরকম আর কি নিবন্ধিত মুক্তিযোদ্ধা আরো অনেকেই কিন্তু জীবদ্দশায় বেঁচে থাকা আর কি আমি অনেক খোঁজ খবর করেও আর আমার ওই সীমান্ত এলাকা ব্যতীত আর কাউকে খুঁজে পাচ্ছি না আর কি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথা, যারা আবেদিত মুক্তিযোদ্ধা নিবন্ধিত হওয়ার জন্য এবং যারা মাইনর ছিল এবং মুক্তিযুদ্ধ করেছে, ভারতীয় সনদ আছে, তাদেরকে যাতে মুক্তিযোদ্ধা করা হয়, এনএসটিভির টেবিল থেকে মুক্তিযোদ্ধার নিবন্ধন যাতে দেওয়া হয় আবারও উপস্থাপন করলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এবং বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর। আজ এখানটায় প্রোগ্রাম, সময় আমাদের আর নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। যে কাজটা করে আসছি ওই 1987 সাল হতে আর কি নিয়মতান্ত্রিক ভাবে পদায়ন পদোন্নতি না হলে যা হবার তাই হচ্ছে। শুধু একটি মন্ত্রণালয়ের কথাই বলি, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় অধীন আমাদের সারা বিশ্বের 200 দেশের মধ্যে আমরা সংবাদপত্রে সাংবাদিকতায় তথ্য মন্ত্রণালয় ধর্মীয় মূল্যবোধে আমরা র্যাঙ্কিংয়ে ছিলাম 200-র ভিতরে 142, এখন আমরা অপর র্যাঙ্কিংয়ে 165। এরপরেও আর কি সেই নিয়মতান্ত্রিক একটি মাত্র পদেই ইতিমধ্যে পদায়িত হয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে। ইতিমধ্যে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রপতি সচিবকে ম্যানেজ করে, যে রাষ্ট্রপতির এছাড়াও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি ভাইলেশন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস সচিব হিসাবে নিযুক্তি দিয়েছেন নাইমুল ইসলাম খানকে। নাইমুল ইসলাম খান একজন তর্কিত বিতর্কিত কিনা জানি না, বলারও প্রয়োজন নাই। তবে অন 11-এর সময় এই নাইমুল ইসলাম খানই বলতেন শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে আটক রাখলেই হবে না, বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে জেলখানায় আটক রেখেই বিচারটা চলমান রাখতে হবে। সেই নাইমুল ইসলাম খান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব হিসাবে নিযুক্তি পেয়েছেন। এখানে আমার জানা মতে এই যে আইসিটি অ্যাক্ট 2018 এবং চলচ্চিত্র প্রকাশনা যে অধিদপ্তরটি যে আইন দিয়ে চলে আর কি, সাংবাদিকতা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির এছাড়াও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি, এটা এর ভিতরে কোনোটাতেই যায় না। অবৈধভাবে নাইমুল ইসলাম খানকে নিযুক্তি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব 50 লক্ষ টাকার বিনিময়ে, যেটা আমার এনএসটিভি সাংবাদিকরা এবং ওই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আর কি আরো যারা এই যে উপসচিব, সহকারী সচিব এবং ওই যে সাকার কেরানি, এদের মাধ্যম দিয়ে, এবং আমি এম শাহজাহান আলী গোলদার, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, সাংবাদিকতা প্রকাশনা আইন এই যে এবং 1973 এবং এই যে দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সম্পাদক হিসাবে, সেই সাথে www.dailynewsstar.com তথ্য উপাত্ত নিয়ে নিশ্চিতভাবে আর কি আমি এখান থেকে উপস্থাপনা এবং আরো একটি কথা উপস্থাপনা করছি। নাইমুল ইসলাম খান এমিরেটস এডিটর হিসাবে যে মিথ্যাচার করেছেন, এমিরেটস কোনো ডিগ্রি নয়, এটা একটা উপনাম। যারা 10 বছর যাবত ওই যে অধ্যাপনা করেন, এরপরে আবার যদি কেউ তাকে ওই চাকরিতে নেয় তখন তার এই যে নামকরণটা করে থাকেন এমিরেটস প্রফেসর বা অধ্যাপক হিসাবে। সাংবাদিকদের ক্ষেত্রে, সংবাদপত্রের ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় ভিত্তিক ইন্টারন্যাশনালি সাংবাদিকদের কোনো নামকরণ এমিরেটস হিসেবে করা যায় না। এই নাইমুল ইসলাম খানের কাছে আমি 14,950 টাকা পাই। তার ছোট বইয়ের নামে যখন, তার প্রথম স্ত্রী তো তসলিমা নাসরিন, এটা নাইমুল ইসলাম খান স্বঘোষিত, যেটা তার উইকিপিডিয়াতে আছে, যে তসলিমা নাসরিন বলছেন সে ডিভোর্সি, কিন্তু নাইমুল ইসলাম খান বলছেন না ডিভোর্সি না। তার সেই দ্বিতীয়
স্ত্রী কানাডাতে শিক্ষকতা করেন, তার হাউস হোল্ড মাল আসে আইসিডি কমলাপুর দিয়ে। আমি এখান থেকে মালামালটা খালাস করি, আমার ওই সিএনএফ কমিশন যেটা তার মালটা খালাস করি নাইমুল ইসলাম খান সাহেবের হাউস হোল্ড মাল খালাস করে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিএন রিপ্রেজেন্ট আইসিডি কমলাপুর ঢাকা হতে। এখানে আমার যে 14,950 টাকা পাওনা আছে এইটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব যেহেতু বিল খিলাপি ঋণ খিলাপি নাইমুল ইসলাম খানের ক্ষেত্রে যাচাই করে নাই, এই জন্যে আর কি আমি এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বরাবর আমার এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিএন রিপ্রেজেন্টের পক্ষ থেকে পাওনা 14,950 টাকার তাগিদ দিলাম গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে। কোভিড শেষ হয়নি, সতর্কতায় থাকুন। ডেঙ্গুতে অনেকে অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। সিটি কর্পোরেশনের প্রতিদিন অন্তত একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।